এই যে কবিতাটা আই রিমেম্বার থমাস উডের, এই কবিতাটা কিন্তু একটু কঠিন, বুঝে পড়তে হবে। ভালো করে শুনবে আমি যা যা বলছি, ঠিক আছে? হ্যাঁ। প্রথম স্ট্যান্জাতে কবি বলছেন আই রিমেম্বার, দ্বিতীয় স্ট্যান্জাতেও বলছেন আই রিমেম্বার রিমেম্বার, তৃতীয় স্ট্যান্জাতেও বলছেন রিমেম্বার আই রিমেম্বার, এমনকি ফাইনাল স্ট্যান্জাতেও বলছেন আই রিমেম্বার। তার মানে কবি কিছু একটা স্মরণ করার উন্মাদনায় মেতে রয়েছেন, তাই না? হ্যাঁ। সেটা কি স্মরণ করার উন্মাদনা? সেটা হচ্ছে তার বাল্যকাল স্মরণ করার উন্মাদনা। কেন কবি বাল্যকাল স্মরণ করার উন্মাদনায় মেতে রয়েছেন? কখন একটা মানুষ বাল্যকালে ফিরে যেতে চায়? তখনই না, যখন দেখেন যে তিনার বর্তমান স্টেজে অনেক বেশি কষ্ট, যন্ত্রণা, সাফারিং, ট্রেস, হ্যাজিটেশন এইগুলো রয়েছে তখন, তাই কিনা? হ্যাঁ। তার কারণ বাল্যকাল জীবনটা সবার কাছে একটা সুন্দর, মুক্ত এবং স্নিগ্ধ, যেখানে কোনো দায়িত্ব থাকে না, রেসপন্সিবিলিটি থাকে না, তাই কি না? কোনো হ্যাঁ। দায়বদ্ধতা থাকে না। কোনো টেনশন ছাড়াই উন্মুক্তভাবে জীবন যাপন করা যায়। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ যখন বড় হয়ে ওঠে, তখন সময়ই তাকে কিন্তু দায়িত্বের বোঝা দিয়ে দেয়, এবং সময়ের সাথে সাথেই তার মনের মধ্যে সেই সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দগুলো হারিয়ে যায়, যেটা এখানে কবির জীবনে হয়েছে। তাই তো কবি বারবার প্রতিটা স্ট্যান্জাতে আই রিমেম্বার বলছেন। আমি স্মরণ করি, আমি স্মরণ করি। কত কিছুই না কবি স্মরণ করছেন। হুম, এই স্মরণ করার মধ্য দিয়ে কবি আবার কিন্তু প্রত্যাশা করছেন যে আমি বাঁচতে চাই না, আমি মারা যেতে চাই। হুম, হুম। যেখানে কবি চাইল্ডহুড স্মরণ করছেন, সেই স্মরণ করাটা, বাল্যকাল মনে করাটা কি কবির কল্পনা? বাল্যকালটা কি বাস্তব এখন কবির জীবনে? বাস্তব নয়। সেই কারণে কবির স্মরণ করা বাল্যকালটা কিন্তু এখন একটা ইলিউশন, যেটা মায়া, যেটা রিয়েলিটি নয়, যেটা বাস্তব নয়। এখন বাস্তব কোনটা? এখন বাস্তব এটাই যে আমার দায়িত্ব রয়েছে, আমার অনেক ট্রেস রয়েছে জীবনে, হ্যাজিটেশন রয়েছে। এটি হচ্ছে আমার বাস্তব জীবন এখন। তা আমি যেটা কল্পনা করছি চাইল্ডহুডকে, শুধুমাত্রই বাস্তব জীবনটা থেকে কিছু সময়ের জন্য স্কেপ করে চলে যাওয়ার জন্য, বাল্যকালে ফিরে যাওয়ার জন্য মানসিকভাবে কিছু সময়ের জন্য। কিন্তু সেটা তো ইলিউশন না, সেটা তো বাস্তব হতে পারে না। যার ফলে কবি এখানে নিজের মৃত্যুটাকেও কামনা করেছেন। হ্যাঁ, উনি মৃত্যু কামনা করে মৃত্যুর মধ্য দিয়ে নিজের বাল্যকালের মতো পিসফুল জীবনে পুনরায় ফিরে যেতে চেয়েছেন। এটাও কিন্তু কবিতার মধ্যে একটা ইমপ্লিকেশন, সেটা বুঝতে হবে। আর এই কবিতাটা কিন্তু এক্সাজারেশন রয়েছে এই কবিতার মধ্যে। অনেক ফিগার অফ স্পিচ রয়েছে, যার ফলে এই কবিতাটা সহজ সরল ভাষায় যদি লাইন বাই লাইন এক্সপ্লেন করতে যাও, দেখবে সেই রকম এক্সপ্লেনেশন, সেরকম মিনিং আসছে না। মিনিংটা যেন অনেক দূরের মিনিং, তাই না? যেটা বললাম, কবির মধ্যে একটা নস্টালজিয়া রয়েছে, বাল্যকালে ফিরে যাওয়ার নেশা রয়েছে। কেন বাল্যকালে ফিরে যেতে চান? অবশ্যই বাস্তব জীবনের যন্ত্রণা, যেটা বর্তমানে কবি ফেস করছেন, তাই না? ইয়া। এই যে বর্তমানে ফেস করছেন যে যন্ত্রণা, এই যন্ত্রণার কারণে উনি বাল্যকালে ঘুরে যেতে চান। তার মানে বাল্যকালটা কি ওনার এখন বাস্তব? বাল্যকালটা এখন বাস্তব নয়, বাল্যকালটা কল্পনা। এখন কল্পনা, যেটা হচ্ছে একটা পার্ট অফ ইলিউশন, শুধু মায়া, মোহ, কল্পনা মাত্র, আর কিছু না। বাস্তব ওনার বাস্তবই, সেটা হচ্ছে যন্ত্রণা, সেটা হচ্ছে হ্যাজিটেশন, সাফারিং, যেইখান থেকে কবি পার্মানেন্টলি মুক্তি চাইছেন। কিসের মধ্য দিয়ে? মৃত্যুর মধ্য দিয়ে। হুম এটা লাস্ট স্ট্যান্জাতে গেলে আমরা বুঝবো। সেখানে কবি বলছেন না, আমি হেভেনের ক্লোজে ছিলাম যখন ছোট ছিলাম, এখন আমি হ্যাঁ। হেভেনের ক্লোজ নই। তার মানে এখন আমি যদি ক্লোজ টু হেভেন হতে যাই, তাহলে আমাকে মারা যেতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে মারা গেলে আমি ক্লোজ টু হেভেন হব, সেখানে আমি চির শান্তি পাবো। তাহলে কবি মৃত্যুর কামনা করছেন কি না? তাহলে পরোক্ষভাবে কবি নিজের মৃত্যুর কামনাই তো করছেন। এইটাই হচ্ছে কবিতার মেন বিষয়বস্তু। এবার ফার্স্ট স্ট্যান্জা, সেকেন্ড স্ট্যান্জা, থার্ড স্ট্যান্জা এবং ফোর্থ স্ট্যান্জাতে কিভাবে বিষয়বস্তুগুলো মিলছে সেটা আমি একবার দেখাবো। ফার্স্ট স্ট্যান্জাতে যেখানে বলছেন আই রিমেম্বার দ্য হাউস ওয়্যার আই ওয়াজ বর্ন, দ্য লিটল উইন্ডো ওয়্যার দ্য সান কেম পিপিং ইন অ্যাট মর্ন। সকালবেলা আমি সকালবেলায় সূর্য কি করতো? জানলা দিয়ে উঁকি দিয়ে আসতো, তাই না? ছোট্ট জানালা দিয়ে, লিটল উইন্ডো দিয়ে। সেটা আমি স্মরণ করতে পারি। এটা কোথায় ঘটতো? আমার বাল্যকালের বাড়িতে, যেখানে আমি জন্মেছিলাম, তাই না? হ্যাঁ। আবার বলছেন নেভার হি কেম আ উইঙ্ক টু সুন, নর ব্রট টু লং আ ডে। দেখো, দুটোর মধ্যে যেন একটা কন্ট্রাডিকশন রয়েছে। হ্যাঁ, এদিকে বলছে সুন, আর দিকে বলছে লং, তাই না? হ্যাঁ। নেভার হি কেম আ উইঙ্ক টু সুন, নর ব্রট টু লং আ ডে। তার হ্যাঁ। মানে কি কবি বলছেন তখন যেন সূর্য হুম আহ, এত তাড়াতাড়ি আসতো না, তাই কি না? এরকম ধরনের কিছুটা যেন কথা বলতে চাইছেন। হুম, যেন নেভার হি নেভার কেম আ উইঙ্ক টু সুন, মানে এক পলকে যে চলে আসা,
সেই জিনিসটা তখন ছিল না। হি ব্রট টু লং আ ডে, তার মানে নর হি ব্রট টু লং আ ডে, এবং দিনটাও তখন যেন এত বড় ছিল না। তাহলে কবি ভালো করে বোঝো, কবি যখন বলছেন নর ব্রট টু লং আ ডে, তখন দিনও যেন এত বড় ছিল না। তার মানে কি কবি যেন দিন থেকে দূরে সরে যেতে চাইছেন কিনা? কবি বলছেন যখন আমি ছোট ছিলাম তখন যেন দিন এত বড় ছিল না, তখন যেন কি করে দিন কেটে যেত বুঝতেই পারতাম না আনন্দের হ্যাঁ, মধ্য দিয়ে। আর এখন যেন দিন কাটতেই চায় না, দিন যেন অনেক বড় হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে দিন। তার মানে কবি দিন থেকে সরে যেতে চাইছেন না। হ্যাঁ, আবার কবি চাইছেন না যে আমার আবার যেন সেই ছোটবেলার মতো দিন ছোট হয়ে যাক, আমি উন্মাদনায় থাকবো, বুঝতেই পারবো না কিভাবে দিন কেটে যাবে, তাই না? হ্যাঁ, কিন্তু না, সেটা আর সম্ভব নয়। এখন কবির জীবনে দিন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, তখন দিন বড় ছিল না, তখন কিভাবে উন্মাদনায় দিন কেটে যেত কবি বুঝতে পারতেন না। সেই জন্যই তো নর ব্রড টু লং আ ডে, যে সূর্য তখন দিনকে ছোট করে নিয়ে আসতো, এখন সেই সূর্য দিনকে অনেক বড় করে দিয়েছে আমার জীবনে। তার মানে কি কবি যেন সেই দিন থেকে দূরে সরে যেতে চাইছেন না। হ্যাঁ, দিন থেকে দূরে সরে যেতে চাইছেন মানে কি কবি কাকে প্রত্যাশা করছেন? নাইটকে প্রত্যাশা করছেন। হ্যাঁ, ওনার জীবনে নাইট নেমে আসুক, রাত্রি নেমে আসুক। তার মানে কি উনি মৃত্যুকে প্রত্যাশা করছেন। হ্যাঁ, তার কারণ রাত্রি হচ্ছে কিসের সিম্বল? মৃত্যুর সিম্বল, তাই কি না? সিম্পল। সেই জন্যই কবি দেখো নেক্সট লাইনে বলছেন, আই অফেন উইশ দ্য নাইট, আমি রাত্রির ইচ্ছা প্রকাশ করছি, আমার এত বড় লম্বা দিনের আর দরকার নেই, যেই লম্বা দিন আমার বাস্তব জীবনের রিয়েলিটিতে আমাকে যন্ত্রণা, কষ্ট, হ্যাজিটেশন, সাফারিং দিচ্ছে। আমার আর চাই না এত বড় দিন। তার মানে কি আমি বেশি দিন বাঁচতে চাই না, এটাই বলছেন নাকি? হ্যাঁ, আই অফেন উইশ দ্য নাইট, আমি এখন রাত্রি চাইছি, তার মানে আমি এখন মরতে চাইছি। তার মানে নাইট ইজ দ্য সিম্বল অফ কি? ডেথ। সিম্বল অফ ডেথ। হ্যাড বর্ন মাই ব্রিথ আয়ে। হ্যাঁ, তার মানে কবি মরতে চাইছেন, কবি দিনকে ছেড়ে রাত্রি চাইছেন। তার মানে এখানে একটা কন্ট্রাডিকশন রয়েছে না? হুম, এদিকে নাইট সেদিকে ডে, একটা কন্ট্রাডিকশন, বৈপরীত্য রয়েছে না? হ্যাঁ, তাই না? যে দিনটাকে কবি ছোটবেলায় ভালোবাসতো, সেই দিনটা খুব ছোট ছিল তখন, কি করে খেলার মধ্যে যে দিন কেটে রাত্রি হয়ে যেত কবি বুঝতে পারতেন না ছোটবেলায়। তাই না? কবি যখন ছোট ছিলেন তো তখন উনি চেয়েছিলেন আমার ডেটা যেন অনেক বড় হয়, অনেক লম্বা ডে হয়, তাই না? কিন্তু হ্যাঁ, তখন ডে লম্বা ছিল না। কিন্তু এখন কবি চাইছেন ডেটা যেন ছোট হয়ে যায়, তাও দরকার নেই, আমার রাত্রি চাই। তার মানে আমি মারা যেতে চাই, প্রকৃত সুখ তাহলে পেতে চাই মৃত্যুর মধ্য দিয়ে, প্রকৃত আনন্দ পেতে চাই, একটা পারপেচুয়াল হ্যাপিনেস পেতে চাই মৃত্যুর মধ্য দিয়ে। তার মানে কবি যেন ওনার অনুভূতির মধ্যে যেন বোঝাতে চেয়েছেন মৃত্যু আমার এখন কাম্য, তাই কিনা? হ্যাঁ, এই ফার্স্ট স্ট্যাঞ্জার সঙ্গে তুমি মিল পাবে দেখো একদম লাস্ট স্ট্যাঞ্জাতে। সেখানে কবি বলেছেন, হ্যাঁ মাঝের স্ট্যাঞ্জাগুলো আমি আসবো, লাস্ট স্ট্যাঞ্জাতে দেখো কবি বলেছেন যে আই নো ফার্দার অফ ফ্রম হেভেন দেন আই ওয়াজ আ বয়। তার মানে যখন কবি একজন বয় ছিলেন, ওয়েন আই ওয়াজ আ বয়, ওয়েন আই ওয়াজ আ বয়, দেখতে পাচ্ছ? হ্যাঁ, যখন আমি বালক ছিলাম তখন কার সংলগ্ন ছিলাম? হেভেনের সংলগ্ন ছিলাম। আই ওয়াজ ক্লোজ টু হেভেন ওয়েন আই ওয়াজ আ বয়। যখন আমি বয় ছিলাম তখন আমার মধ্যে চিন্তা ছিল, হ্যাজিটেশন ছিল, এসব না, কিছুই ছিল না। তখন আমি ভেরি ক্লোজ টু হেভেন ছিলাম, স্বর্গের খুব কাছে ছিলাম। স্বর্গ কিসের সিম্বল এখানে? স্বর্গ হচ্ছে হ্যাপিনেসের সিম্বল, তাই না? তাহলে হ্যাঁ, স্বর্গ হচ্ছে একটা চিরস্থায়ী আনন্দের সিম্বল, এখানে পারপেচুয়াল হ্যাপিনেসের সিম্বল হচ্ছে স্বর্গ। সেই স্বর্গের আমি অত্যন্ত কাছে ছিলাম, তার মানে আমার আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য ছিল ছোটবেলায়, তাই না? হ্যাঁ, ওয়েন আই ওয়াজ এ বয়। এখন আমার সেটা নেই। তার মানে এখন আমি কি চাইছি? মৃত্যু চাইছি। যে মৃত্যুটা যেন কবি তার প্রথম স্ট্যাঞ্জাতে বলেছেন, তাই কি না? হ্যাঁ, তার কারণ উনি এখন হেভেনে যেতে চান। সেই জন্যই না উনি নাইটকে চাইছেন, আই উইশ দ্য নাইট। ইয়েস, ইয়েস, ক্লিয়ার? ইয়েস, তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জার মিল পাচ্ছ তুমি গিয়ে লাস্ট স্ট্যাঞ্জাতে, তার মানে বুঝতে পারছো পোয়েট্রিটা? হ্যাঁ, আবার সেকেন্ড স্ট্যাঞ্জাতে দেখো উনি বলেছেন, আই রিমেম্বার দ্য রোজেস রেড অ্যান্ড হোয়াইট। এখানে দেখো ফুলের কথা বলছে, তাদের বর্ণের কথা বলছে, রঙের কথা, লাল, সাদা, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইগুলোর মধ্যে কবি যেন একটা কন্ট্রাডিকশন দেখিয়েছেন। তাহলে ফার্স্ট স্ট্যাঞ্জাতে আমি কন্ট্রাডিকশন কি পেয়েছি? ডে নাইট, তাই না? দুটো বৈপরীত্য, হ্যাঁ, আলাদা আলাদা কন্ট্রাডিকশন, তাই হুম, না? দুটো হুম, কন্ট্রাডিকশনস রয়েছে ফার্স্ট স্ট্যাঞ্জাতে। এখানে কন্ট্রাডিকশন রয়েছে কিসের মধ্যে দেখো? রেড হোয়াইট, তাই কি না? এটা যেন একটা কন্ট্রাডিকশন কবি যেন ফুলের, হ্যাঁ, বর্ণের মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। আবার কবি বলেছেন যে ওই ফুলগুলোকে দেখো কতগুলো ফুলের নাম রয়েছে না? লিলি কাপস, তাই কি না? হ্যাঁ, ইয়েস, এই ফুলগুলোকে কে জন্ম দিয়েছে? ওই সূর্যের আলো জন্ম দিয়েছে। কিসের জন্য? খেলা করার জন্য, তাই না? ওকে, এবং শুধু তাই নয়, কবি এই সময় নিজের ব্রাদারের কথাও তুলনা করছেন, ওয়্যার মাই ব্রাদার স্যাট, তাই না? এবং হুম, এবং সেখানে একটা গাছ ছিল,
হ্যাঁ, সেটা এখনো বেঁচে আছে। সেই গাছের কথাটাও কবি স্মরণ করছেন। তাহলে সেকেন্ড স্ট্যান্জাতে এখানেও একটা কন্ট্রাডিকশন রয়েছে, যেখানে রেড বলছে, হোয়াইট বলছে। রেড লাল রঙের একটা সিম্বল আলাদা, হোয়াইটের একটা সিম্বল আলাদা, আলাদা কি না? হ্যাঁ তাহলে বুঝতেই পারছো কন্ট্রাডিকশন। তার মানে কবি এখন ওনার কি অবস্থা আর আগে কি অবস্থা ছিল। তার মানে যেন উনি এখন রিয়েলিটির মধ্যে রয়েছেন, সাফারিং এর মধ্যে রয়েছেন, যেটা ওনার রিয়েলিটি। আর যেটা ওনার ছিল চাইল্ডহুডে, সেটা হচ্ছে ওনার ইলিউশন। এখন 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 বাল্যকাল নিয়ে ভাবাটা তো এখন ইলিউশন, মায়া। বাল্যকালটা তো এখন বাস্তব নয়, না তাই কি না? হ্যাঁ সেই মায়াতে কবি ফিরে যেতে চাইছেন, মৃত্যুর মধ্য দিয়ে যেন স্বর্গসুখ পেতে চাইছেন। তাহলে সেই বাল্যকালের মতো তিনি জগৎ খুঁজে পাবেন সত্যিকারের। বুঝেছো? ওকে নেক্সট স্ট্যান্জাতে বলেছেন, আই রিমেম্বার ওয়্যার আই ইউজ টু সুইং। কবি আমি কোথায় দোলা খেতাম, আমি সেটা স্মরণ করতে পারছি। ছোটবেলায় ছেলেরা দোলনাতে দোলে না, হ্যাঁ ওই রকমই কবি বলছেন, আই রিমেম্বার, আমি মনে করতে পারি, হোয়ার আই ওয়াজ ইউজ টু সুইং, যেখানে আমি দোল খেতাম। অ্যান্ড থট দ্য ইয়ার মাস্ট রাস আ ফ্রেশ টু সোয়ালোজ অন দ্য উইংস, মাই স্পিরিট ফ্লিউ ইন ফেদার্স দেন। এই তিনটে লাইনের মধ্যে কবি বলছেন, হ্যাঁ, সোয়ালোর কথা বলছেন। সোয়ালো কি? চাতক পাখি। হুম, হ্যাঁ এখানে কবি নিজে সোয়ালো হয়ে গেছেন না যেন এই বর্তমান স্টেজে এসে, তাই না? কিসের বেশ জন্য চাতক পাখি? উনি চেয়ে বসে আছেন না সেই বাল্যকালের আনন্দ ফিরে পাওয়ার বাসনায়, ইয়েস তাই না? যদিও সেটা তদ্রূপ নয়, কিন্তু বিষয়টা এটাই বোঝাতে চেয়েছেন এই তিনটে লাইনে, যে আহ, পাখি যখন তাদের ডানায় বাতাস ধরে আকাশে ওড়ে, তাদের ডানার মধ্যে কতখানি স্পিরিট থাকে, তাই না? কতখানি উন্মাদনা থাকে। আমিও ঠিক সেরকম। হ্যাঁ, আমার পালকে ঠিক ততটাই স্পিরিট ছিল। কিসের পালকে কবির? কিসের পাখা কবির? মনের পাখা, তাই না? ইয়েস আমার মনটা যে পাখা মেলে উড়বে, আমার সেই মনের পাখায় অনেক বেশি পালকের জোর ছিল। তার মানে কি? আই হ্যাড দ্য স্পিরিট টু হ্যাভ দ্য জয় অফ লাইফ দেন, ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, আই ওয়াজ আ বয়, রাইট? ইয়েস বাট নাও দ্যাট ইজ সো হেভি। তার মানে দ্যাট ইজ সো হেভি নাও। এখন আমার ডানা ভারী হয়ে গেছে, তাই না? তার মানে আমি সেই স্পিরিট হারিয়ে ফেলেছি, আমার পালকে সেই স্পিরিট নেই, আমার সেই আর উন্মাদনা নেই, তাই না? ইয়েস অ্যান্ড সামার পুলস কুড হার্ডলি কুল দ্য ফিভার অন মাই ব্রাও। আমার ব্রাও মানে কি? ব্রাও মানে হুম ব্রাও মানে এখানে কবি বলতে চাইছেন আইব্রাউস আইব্রাউজ না। হ্যাঁ, এখানে ব্রাও মানে মানুষের চোখে যে ভাঁজ পড়ে, কপালে যে ভাঁজ পড়ে। হুম ওই তো ওইটা মানুষের চোখে ভাঁজ পড়ে কখন? মানুষের ভুরু কুঁচকায় কখন? বুড়ো যখন হয়ে মানুষ গেছে কোনো চিন্তা করে, দুশ্চিন্তা করে, তাই না? হ্যাঁ আমার এই চোখের ভুরু ভারী হয়ে গেছে, আমার এই ব্রাও ভারী হয়ে গেছে দুশ্চিন্তায়। এখানে ফিভার মানে দুশ্চিন্তা বোঝাচ্ছেন, সিম্বল অফ দুশ্চিন্তা। ফিভার ইজ দ্য সিম্বল অফ টেনশন, তাই না? হ্যাঁ আমার টেনশনে আমার ব্রাও ভারী হয়ে গেছে। হ্যাঁ, আমার ব্রাউতে যে জ্বর, এই জ্বরের তাপমাত্রা কমাতে পারবে না। হ্যাঁ, গ্রীষ্মের সুইমিং পুলের ঠান্ডা জল। বোঝা গেছে? ইয়া তার মানে এতটাই টেনশন আমার রয়েছে, এতটাই চাপ রয়েছে আমার এই মাথার উপরে, ব্রাউয়ের উপরে। ব্রাউ মানে বুঝতে পেরেছো? যখন ইয়া ব্রাও, মানুষের ভুরু কুঁচকায়, কখন মানুষ যখন কিছু ভাবে, দুশ্চিন্তাগ্রস্ত হয়, তখনই তো মানুষের ব্রাউ কুঁকড়ে যায়, তাই না? ইয়েস ভাঁজ আসে, সেখানে বাঁক আসে, মানুষ বাঁকায় চিন্তার মধ্য দিয়ে, ব্রাউকে বাঁকায়, তাই না? তো আমার এই ব্রাউ এখন কার্ভ ভারী হয়ে গুলো গেছে। পার্মানেন্ট হয়ে গেছে ইয়েস। হ্যাঁ, ওই কার্ভ মানে ওই যে মানে বেঁকায় না ভ্রু বেঁকায় ওইগুলো পার্মানেন্ট হয়ে গেছে পার্মানেন্ট হয়ে গেছে, অ্যাকচুয়ালি তাই। আমার এখন বাস্তবে ওটা যেন চিরস্থায়ী হয়ে গেছে। এটা আর স্বাভাবিক হচ্ছে না। এটা এখন জ্বরে পুড়ে যাচ্ছে। এর তাপমাত্রা কমানোর ক্ষমতা গ্রীষ্মের সুইমিং পুলের শীতল জলেরও নেই। তার মানে কি? আমার দুশ্চিন্তা কমানোর ক্ষমতা এখন নেই, তাই না? আমার মাথায়, ইয়েস আমার মাথাকে ঠান্ডা করার ক্ষমতা নেই। হ্যাঁ, আমার মাথায় যে গরম টেম্পারেচার, তাপ, সেটা কমাতে পারবে না, এই জ্বর নামানোর ক্ষমতা নেই সুইমিং পুলের শীতল জলের, তাই না? ইয়েস এবং লাস্ট দেখো, ফাইনাল স্ট্যান্জাতে কবি বলছেন আবার, আই রিমেম্বার দ্য ট্রিজ ডার্ক অ্যান্ড হাই। এখানে কবি সেই কালো, অন্ধকার, হুম উঁচু গাছের কথা বলছেন, ফি ট্রিজ, রাইট? ইয়েস আই ইউজ টু থিঙ্ক দেয়ার সিলিন্ডার টপস। তাদের সরু সরু সেই উঁচু শাখাগুলোকে আমি আহ, এখন দেখতে পাচ্ছি আমার চোখের সামনে। ঠিক আছে, আমি সেইগুলোর কথা ভাবতাম। হোয়ার আই ক্লোজ এগেনস্ট দ্য স্কাই, হোয়ার ওকে ক্লোজ এগেনস্ট দ্য স্কাই। হ্যাঁ, সেইগুলো আকাশের খুব সংলগ্ন ছিল, যেন গগনচুম্বী ছিল। কোনগুলো? ওই যে সিলিন্ডার টপস অফ দ্য ফি ট্রিজ।
হ্যাঁ, ফিগ গাছের যে সরু সরু যে ডালগুলো এত উঁচু ছিল যেন গগনকে চুম্বন করবে, যেন আকাশকে ছুঁয়ে ফেলবে, তাই না? ইয়েস। ইট ওয়াজ আ চাইল্ডিশ ইগনোরেন্স। এটা ছিল একটা বাল্যকালের অজ্ঞতা। কিসের অজ্ঞতা? বাল্যকালে তো এত টেনশন ছিল না, চাপ ছিল না, তাই না? হ্যাঁ। বাল্যকাল জানে না যে বয়সকালের দুশ্চিন্তা কি, তাই না? হ্যাঁ। সেই জন্যই না বাল্যকালকে ইগনোরেন্স বলছেন। তো সেই বাল্যকালের ইগনোরেন্স, বাল্যকাল ইগনোরেন্ট কিন্তু অনেক বেশি স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত, জয়ফুল, তাই না? ইয়েস। বাট নাও ইটস লিটল জয়। কিন্তু এখন এই আনন্দ অনেক কমে গেছে, কুঁকড়ে গেছে, ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। নেই বললেই চলে এখন আনন্দ। এখন আমার বাস্তব খুব হার্ড, রিয়েলিটি ইজ ভেরি হার্ড, দেয়ার ইজ হার্ডলি এনি জয় ইন মাই লাইফ। আমার জীবনে একদমই কোনো আনন্দ নেই বললেই চলে ইন রিয়েলিটি, তাই না? টু নো আই এম ফার্দার অফ ফ্রম হেভেন, যেটা আমি বোঝালাম প্রথম লাইনটা, প্রথম স্ট্যান্ডার ডেসক্রিপশনের সময়। টু নো আই এম ফার্দার ফ্রম হেভেন। হ্যাঁ, সত্যি কথা বলতে আমি এখন স্বর্গ থেকে অনেক দূরে। স্বর্গ থেকে অনেক দূরে মানে কি? সুখ থেকে অনেক দূরে, তাই না? হেভেন ইজ দ্য সিম্বল অফ হ্যাপিনেস, সুখ। কিন্তু এখানে দিয়েছে, ওই মিনিংটা দিয়েছে, হিয়ার নট সো ইনোসেন্ট। আসছি পরে। এখন আমি স্বর্গ থেকে অনেক দূরে। ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে যার মনের মধ্যে দুশ্চিন্তা নেই। ইনোসেন্ট মানে এখানে পাপী, পুণ্যবান সেই সেন্সে কিন্তু বলেনি। ইনোসেন্ট মানে কি? যার মনের মধ্যে কোনো দুশ্চিন্তা নেই, তাকে ইনোসেন্ট বলছে। আমার এখন মনের মধ্যে দুশ্চিন্তা আছে মানে কি? আমি আর ইনোসেন্ট নই, তাই না? হুম। হুম। আর আমি ইনোসেন্ট নই মানে দুশ্চিন্তা আছে। আর দুশ্চিন্তা আছে মানে হ্যাপিনেস নেই। তার মানে আমি হেভেন থেকে অনেক দূরে এখন, তাই না? ইয়েস। দেন হোয়েন আই ওয়াজ আ বয়, এটা আমার তখন ছিল, এই ইনোসেন্সটা, এই হ্যাপিনেসটা, এই দুশ্চিন্তাহীনতা তখন ছিল যখন আমি বয় ছিলাম। তখন আমি ভালোই ছিলাম। এখন সেটা আমার নেই। তাই আল্টিমেটলি কবি চাইছেন কি? মৃত্যু। এখন তো আর বাল্যকালে রিয়েলিটিতে ঘুরে যাওয়া সম্ভব নয়। রিয়েলিটির মধ্য দিয়ে বাল্যকালে ঘুরে যাওয়া সম্ভব নয়। একমাত্র সম্ভব বাল্যকালের মতো সুখ পেতে গেলে মৃত্যুকে বেছে নেওয়া। যেটা কবি এখন নিজের জীবনের একটা ইনএভিটেবল পার্ট বলে ইন্ডিকেট করতে চাইছেন। হুম? ইমপ্লিকেশন দিতে চাইছেন। ক্লিয়ার? যে ইয়েস। যে ইমপ্লিকেশনটা আমরা একদম ফার্স্ট স্ট্যান্জাতে পেয়ে গিয়েছিলাম, যেখানে বলছেন আই উইশ দ্য নাইট, আমার আর দিনের দরকার নেই, আমি রাত্রি চাই। আবার বলছেন বর্ন মাই ব্রেথ আয়ে, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার কবিতাটা আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, এবারে ক্লিয়ার। ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে ইয়েস। অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। হ্যাঁ, ইয়েস। 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 হ্যাঁ, ইউ উইল রিমেম্বার, হ্যাঁ, ইন দ্য নেক্সট ক্লাস আই উইল টক অ্যাবাউট দ্য ফিগার অফ স্পিচেস ইন ডিটেলস। যে ফিগার অফ স্পিচগুলো এখানে ব্যবহার করা হয়েছে, যেরকম বলেছিলাম, ইমাজারি, রিপিটেশন, পার্সোনিফিকেশন, এক্সাজারেশন, ইলিউশন, সিম্বলিজম। ক্লিয়ার? হ্যাঁ। তো প্লিজ আমাকে নেক্সট ক্লাসের আগে ওটা স্মরণ করিয়ে দেবে, ঠিক ঠিক আছে? আছে। হ্যাঁ। আমি এই আই রিমেম্বার কবিতার যে লিটারি ডিভাইসেসগুলো সেগুলো আলোচনা করে দেবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওটা পরশুদিন পড়াবে তো? হ্যাঁ, থার্সডে আছে তো ক্লাস। ওই সকালে না সন্ধে? সকালে? সকালে আছে, থার্সডে সকালে নেব। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ।